আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচারস নিয়ে কথা বলবো। তো তার আগে আমি কিছু কথাবার্তা বলবো, ওইগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। সো বেসিক্যালি আমরা যদি বেনজিনটাকে একটু ড্র করি, এটা যদি আমার বেনজিনের একটা স্ট্রাকচার হয়, আমাকে অবশ্যই কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, এটা বেনজিন, এখানে কোনো কিছু অ্যাটাচ করা আছে, এখানে যে কোনো কিছু অ্যাটাচ হতে পারে, যে কোনো একটা সাবস্টিটুয়েন্ট। তো আমরা মাথায় রাখবো এই পজিশনগুলোকে বলে হচ্ছে অর্থো পজিশন। এটা আমরা মাথায় রাখবো। এই পজিশনের নাম হচ্ছে অর্থো পজিশন, অনেকে শর্টে এটাকে ও বলে। তো এক কথাই অর্থো পজিশন। আর এই পজিশনগুলো হচ্ছে প্যারা পজিশন। এই যে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, যে এই পজিশনটা হচ্ছে আমার অর্থ, প্রথমটা তো অর্থ, এই পজিশনটা হচ্ছে গিয়ে প্যারা পজিশন। আমার নাম্বারিংটা এরকম হয়: 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন আর 6 নাম্বার কার্বন। এটা খেয়াল রাখতে হবে। মানে 1 নাম্বার আর 5 নাম্বার কার্বনকে বলে হচ্ছে অর্থ পজিশন। তারপরে 2 আর 4কে বলে হচ্ছে মেটা পজিশন। এই দুইটা পজিশনকে বলে হচ্ছে মেটা পজিশন। তারপর এই 3 নাম্বার কার্বনটাকে বলা হচ্ছে প্যারা পজিশন। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই পজিশনটাকে বলা হচ্ছে প্যারা পজিশন। তো এই বেসিকটাকে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমি আগে কিছু বেসিক বলে ফেলি, তারপর আমি রেজোনেটিং স্ট্রাকচারে ঢুকবো। তারপর আরো কিছু মূলনীতি আমাকে একটু মাথায় রাখতে হবে, যে আমরা যে এই যে রেজোনেটিং স্ট্রাকচার লিখবো বেনজিনের, তো বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচারে আমাকে অলওয়েজ, আমার লিখার সময় অলওয়েজ আমার রিং এর মধ্যে 2টা ডাবল বন্ড থাকতে হবে। অলওয়েজ 2টা ডাবল বন্ড থাকা লাগবে। এটা একটা কন্ডিশন। যদি আমি দেখি 2টার বেশি চলে আসছে বা 2টার কম চলে আসছে, তাহলে আমাকে বুঝতে হবে আমার এই স্ট্রাকচার লেখা আমি কোনো না কোনো একটা জায়গায় ঝামেলা করছি। আমার রেজোনেটিং স্ট্রাকচারে অলওয়েজ দুটো ডাবল বন্ডস থাকতেই হবে। তারপর আমার রেজোনেটিং স্ট্রাকচারসগুলো যে আমরা লিখবো, অবশ্যই সেটা 5 স্টেপসে হওয়া লাগবে। 5টার কম হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না। এক্স্যাক্টলি আমার 5টা স্টেপসই হওয়া লাগবে রেজোনেটিং স্ট্রাকচারস আমরা যেগুলো লিখবো। আর আমরা যে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন রিং অ্যাক্টিভেটিং স্ট্রাকচারসগুলো লিখবো, রিং অ্যাক্টিভেটিং আমি একটু পরেই বলবো, রিং অ্যাক্টিভেটিং স্ট্রাকচারসগুলো লিখবো, তখন আমাদেরকে অলওয়েজ এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে: ইলেকট্রন থেকে বন্ড, এটা একটা ট্রিক। ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে কার্বন, এগুলো কি আমরা আস্তে আস্তে বুঝবো। আমরা যখন রেজোনেটিং স্ট্রাকচার পড়বো তখন আমরা বুঝবো। জাস্ট আপাতত আমরা এটা একটু মাথায় রাখি: ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে কার্বন। তো এখন আমরা মেইন জায়গায় ঢুকি। তার আগে আমি একটা কথা বলে ফেলি, যে বেনজিন অ্যাক্টিভেটিং গ্রুপ কারা। এটা যদিও আমি গত ক্লাসে হালকা বলেছিলাম, যে প্লাস এম কারা কারা দিত। সহজ হিসাব, যারা প্লাস এম তারাই বেনজিনের রিং অ্যাক্টিভেটিং গ্রুপ, আর যারা মাইনাস এম তারাই রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তো প্লাস এম বলছিল আমি, যারা সিঙ্গেল বন্ড তারাই হচ্ছে প্লাস এম, আর মাইনাস এম কারা, যারা ডাবল অথবা ট্রিপল বন্ড। তো সেই ক্ষেত্রে প্লাস এম এ কারা কারা হতে পারে, আর হতে পারে, কারণ আর কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই। ওইচ হতে পারে, কারণ এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই। তারপরে NH2 হতে পারে, এখানে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই। আর মাইনাস এম কারা, যাদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। ফর এক্সাম্পল, এটা একটা মাইনাস এম। তারপর আমি যদি বলি NO2, এটাও মাইনাস এম। কেন মাইনাস এম? কারণ NO2 স্ট্রাকচারটা হচ্ছে এরকম: ও ডাবল বন্ড, এন ডাবল বন্ড ও। তো এজ এ রেজাল্ট এটাও কিন্তু আমার মাইনাস এম ইফেক্ট দেখাবে। তো সবকিছু বাদ, এখন আমরা জাস্ট রেজোনেটিং স্ট্রাকচারসগুলো দেখবো, তাহলে আমাদের আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে। তো আমি ফার্স্টলি, আমরা এই চ্যাপ্টার 4টা শিখলে আমার হবে। 4টা রেজোনেটিং স্ট্রাকচারস আমরা দেখার ট্রাই করবো। 4টা মোটামুটি লিখে ফেলতে পারলে আমার আর কিছুই লাগবে না। বাকিগুলো আমরা মূল কনসেপ্টটা ওই 4টাতে আমরা বুঝে যাবো। সো ফার্স্টলি আমরা ফেনোলেটটা দেখবো, ওইচেরটা দেখবো, মানে বেনজিনের রিং তার উপর একটা ওইচ থাকবে, ফেনোলেটটা। তো আমরা শুরু করি ফেনোলেটটা দিয়ে। এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। আমি এখানে একটা ওইচ ড্র করলাম। তো আমরা জানি অক্সিজেনের মধ্যে কিন্তু 2টা লোন পেয়ার ইলেকট্রন থাকে, 2টা পেয়ার থাকে। আমরা এখানে 2টা পেয়ার দিয়ে দিলাম। ওকে। সো প্রথম কথা হচ্ছে, এই ওইচের মধ্যে কিন্তু আমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই। এজ এ রেজাল্ট সে কিন্তু রিং অ্যাক্টিভেটিং গ্রুপ, রিং অ্যাক্টিভেটিং গ্রুপ। আর ও হচ্ছে রিং ডিঅ্যাক্টিভেটিং, মানে ও বেনজিনকে অ্যাক্টিভেট করবে আর ওরা সবাই, আর ওরা বেনজিনকে ডিঅ্যাক্টিভেট করবে। এখন কেন অ্যাক্টিভেট করবে এটা আমরা দেখব। কেন অ্যাক্টিভেট করবে, আগে স্ট্রাকচারটা ড্র করি। সো যেহেতু ও রিং অ্যাক্টিভেটিং গ্রুপ, আমি একটা ট্রিক শিখিয়েছিলাম যে ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে কার্বন, ওই প্রসেসটা আমরা ফলো করবো। আর এগুলো আমরা মাথায় রাখবো, যে আমরা স্ট্রাকচার লেখার সময় অলওয়েজ 2টা ডাবল বন্ড থাকবে, আর আমরা 5টা স্টেপে লিখবো। সো এটা হলো। এখন আমার কাজটা কি, ইলেকট্রন থেকে বন্ড, তারপরে বন্ড থেকে কার্বন, এই প্রসেসটা আমরা ফলো করলাম। এবং অলওয়েজ এখানে এগুলো লেখার সময়, স্ট্রাকচার লেখার সময় আমাদের এরকম ডাবল এরো দেওয়া লাগবে। ওকে। তারপর তাহলে আমার এই বন্ডটা এখন এখানে চলে আসলো, তাহলে এইটা এখানে, ইলেকট্রনটা এখানে কিন্তু এখন আছে। বন্ড চলে আসা মানে তো এখানে ইলেকট্রন চলে আসে এই কার্বনের মধ্যে। আর এখান থেকে ইলেকট্রনটা এখানে চলে গিয়েছে, তাহলে এখানে ডাবল বন্ড চলে আসলো, 2টা বন্ড চলে আসলো। এখানে ও,
এখানে ডাবল বন্ড, এখানে এইচ, আর এখান দিয়ে একটু একটা ইলেকট্রন সরে গেছে, এটা কি পজিটিভলি চার্জ হয়ে যাবে। আচ্ছা, গেল এতটুকু। তারপর কি হবে, এই যে ইলেকট্রনটা এখন এখানে আছে, অনেকে এটাকে এভাবেও লিখে এভাবে লিখে, একই জিনিস, কোনো পার্থক্য নেই। এটা লেখা যায় কথা, এটা লিখে একই কথা, কোনো ডিফারেন্স নেই। তারপরে ইলেকট্রন থেকে বন্ড, তারপরে বন্ড থেকে নেক্সট কার্বন। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, শুধু কার্বন না, ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে নেক্সট কার্বন, কিন্তু আগের কার্বন এটা কখনো যাবে না। ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে নেক্সট কার্বন। তো এটা হলো। তারপর এরপর আমার ইলেকট্রনটা এখানে চলে আসবে, তারপর বন্ডটা আমার এখানে চলে আসলো, আর এটা তো এখানে ছিল, এখানে ডাবল বন্ড ছিল, এখানে ও, এখানে ডাবল এই লোন পেয়ার এইচ, এখানে হচ্ছে পজিটিভ। তারপর কি হবে, ইলেকট্রন থেকে আবার বন্ড, বন্ড থেকে নেক্সট কার্বন, এইগুলো তো কার্বন নেক্সট কার্বন, ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে নেক্সট কার্বন। আচ্ছা, তারপর যখন আমি এই কাহিনীটা হবে যে আমার জায়গা হচ্ছে না, তখন আমি চাইলে নিচের লিখতে পারবো, তখন আমাকে ডাবল এরোটা এভাবে দেওয়া লাগবে, আমি এভাবে ডাবল এরো দিয়ে নিচে লিখতে পারবো, নো ইস্যুস, এভাবে লিখতে পারবো। ঠিক আছে। তারপর হচ্ছে আমার এখান থেকে এই বন্ডটা, এখান থেকে ইলেকট্রনটা এখানে চলে আসলো, তারপর বন্ডটা আমার এখানে, ইলেকট্রন এখানে শিফট করলো, এখানে ডাবল বন্ড ছিল ও, এখানে লোন পেয়ার, এখানে এইচ, আর এখানে প্লাস। তারপর আমার ইলেকট্রন থেকে আমার এই ইলেকট্রনটা কিন্তু এখন এখানে আছে বর্তমানে, এই ইলেকট্রনটা আমার বর্তমানে এই জায়গাতে কিন্তু আছে, এটা আমি একটু ভালো করে দেখাই, এখানে আছে। তো ইলেকট্রন থেকে এখানে বন্ড আসবে, আর ওই বন্ড থেকে নেক্সট কার্বন নাই, তার মানে ওই নেক্সট অ্যাটমটাতে যাবে, কারণ আমরা জানি ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে নেক্সট কার্বন, তো কার্বন তো নাই, তো আমার ওই নেক্সট যে অ্যাটম আছে ওইটাতেই চলে যাবে। তো এখানে জায়গা না, আমি এটাকে এরো দিয়ে এইভাবে লিখবো। তো তারপর আমার ইলেকট্রনটা এখানে চলে আসলো, এখানে বন্ড চলে আসলো, এখান থেকে একটা বন্ড উঠে যাবে, উঠে এখানে একটা লোন পেয়ার এইচ, এখানে একটা এই যে এই প্লাসটাকে, তারপর ইলেকট্রন বন্ডটা যেহেতু এখানে চলে যাবে, এই প্লাসটা নিউট্রালাইজ হয়ে আবার আমার লোন পেয়ারটা চলে আসবে। এই প্রসেস, তাহলে এখন আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, এই যে আমরা একটু ভালো করে খেয়াল করি, আমরা যে এই প্রসেসটা লিখলাম, আমাদের প্রত্যেকটা স্টেপে, এই যে মাঝখানে স্টেপ প্রত্যেকটাতে কিন্তু আমার রিং এর মধ্যে দুইটা ডাবল বন্ড ছিল, এই যে একটা দুইটা একটাতে, মানে প্রথম আর লাস্টের স্টেপ কিন্তু আমরা কনসিডার করবো না, প্রথম আর লাস্টের স্টেপ বাদে আমার রিং এর মধ্যে কিন্তু প্রতিবারই দুইটা ডাবল বন্ড ছিল, এই যে এখানে একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, দুইটা ডাবল বন্ড ছিল। এজ এ রেজাল্ট আমি এখানে কিন্তু বলতেই পারি যে ও আচ্ছা, এখানে তো এটা এটা ডাবল বন্ড হবে না, কারণ এখান থেকে এই যে, হ্যাঁ, এটা ছিল আমাদের লাস্ট স্টেপ, আর এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ আর লাস্ট স্টেপ বাদে প্রতি মুহূর্তে কিন্তু আমার রিংয়ের মধ্যে দুইটা করে বন্ড ছিল, এই যে এখানে দুইটা বন্ড, এখানেও দুইটা ডাবল বন্ড, তার মানে আমার প্রসেসটা কারেক্ট। এই যে আমি বলছিলাম প্রসেস কারেক্ট কিনা, এটা চেক করবো কিভাবে, চেক করবো আমার রিংয়ের মধ্যে প্রতি স্টেপে, মানে ফার্স্ট স্টেপটা লাস্ট স্টেপ বাদে দুইটা ডাবল বন্ড আছে কিনা। সেকেন্ড কথা, আমার প্রসেসটা কি পাঁচটা স্টেপে হয়েছে, হ্যাঁ পাঁচটা স্টেপে হয়েছে, 1 2 3 4 5, তার মানে আমার এই প্রসেসটা পুরোটাই কারেক্ট। এখন আমার এই যে ওইচ কেন আমার রিং অ্যাক্টিভেটিং গ্রুপ, আমি যদি একটু ভালো করে খেয়াল করি, একটু ভালো করে আমরা একটু তাকাই, আমাদের এই পজিশনটা কি অর্থ পজিশন, এই যে সে অর্থ পজিশন আর প্যারা পজিশন ছাড়া কিন্তু কোনো পজিশনে সে ইলেকট্রন আনে না। এই যে সে যে ইলেকট্রনকে কিন্তু তিনটা পজিশনে আনছে, একবার আনছে অর্থ পজিশনে, এখানে এটা আর এটা তো সেম, এটা অর্থ, এটা অর্থ, এটা ছিল প্যারা পজিশন, সে কিন্তু অর্থ আর প্যারা পজিশন ছাড়া কোথাও ইলেকট্রনটাকে আনে নাই। এজন্য যারা রিং অ্যাক্টিভেটিং গ্রুপ ওদেরকে আমরা বলি অর্থ প্যারা ডিরেক্টর, কারণ ওরা ইলেকট্রনটাকে অর্থ প্যারার দিকে ডিরেক্ট করে। এজ এ রেজাল্ট আমার ইলেকট্রোফাইলগুলো এসে ওই অর্থ প্যারার দিকে অ্যাটাক করতে পারে বা বসতে পারে, এজন্য ওদেরকে বলে হচ্ছে অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। সে কিন্তু এই ম্যাটার মধ্যে কিন্তু একবারও ইলেকট্রন আনেনি, মেটা পজিশন তো এই দুইটা পজিশন তো আমার মেটা ছিল, এই ম্যাটার মধ্যে কিন্তু সে একবারও ইলেকট্রনকে আনে নাই, সে কিন্তু অর্থোপেরার দিকেই এনেছে। আর অর্থোপেরার দিকে আনলে বেনজিনটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। কেন অ্যাক্টিভেটেড হয়ে যায়, কারণ ইলেকট্রোফাইল ইজিলি এসে এখানে অ্যাটাক করতে পারে, সাবস্টিটিউট ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা আমার বেড়ে যায়, এস এ রেজাল্ট এটা বেনজিনের রিংটাকে অ্যাক্টিভেট করে ফেলে, ইলেকট্রনটা দিলে সে বেনজিনটাকে অ্যাক্টিভেটেড করে ফেলে। এজন্যই আমার ওইসটা হচ্ছে এই রিং অ্যাক্টিভেটিং গ্রুপ। এখন আমরা আমাদের সেকেন্ড রেজোনেন্স দেখবো। সেকেন্ডটা হচ্ছে আমরা নাইট্রোবেনজিন বা উপরে NO2 থাকবে, ওইটা দিয়ে আমরা দেখা ট্রাই করবো। সো এটা আমরা একটু লেখা ট্রাই করি, এটা আমরা প্রথম একটু এই ভেঙে লিখবো যাতে আমাদের ইজি হয়। তো ভেঙে যদি আমি লিখতে চাই, এখানে আমি দিয়ে ফেললাম NK, এখানে ডাবল বন্ড ও, এই পাশেও ডাবল বন্ড ও, তাহলে আমার NO2 হয়ে গেল, আর এটা হবে যে পজিটিভ চার্জ, এটা হবে নেগেটিভ চার্জ, এটা দেয়া লাগবে। আচ্ছা গেল। তো এটাতে আমি আবার এই রুলটা ফলো করলে হবে না, এটা যেহেতু অর্থোপ্যারা ডিরেক্টিং না বা রিং অ্যাক্টিভেটিং না, এটা অন্য জিনিস, তো এটা আমরা অন্য রুলে করব।
সো প্রথম কথা, এখানে মধ্যে কিন্তু ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, তার মানে এটা কনফার্ম এটা হচ্ছে গিয়ে রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, কারণ ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকলেই তো এটা রিং ডিঅ্যাক্টিভেটিং হয়ে যায়। তো রিং ডিঅ্যাক্টিভেটিং হলে সে কি করবে, ইলেকট্রনটাকে কিন্তু সে নিয়ে ফেলবে, মানে বেনজিন থেকে ইলেকট্রন সে নিয়ে ফেলবে। আমরা তো গত ক্লাসে দেখেছিলাম মাইনাস সাইন ইফেক্ট মানে ইলেকট্রনটাকে কোনো একটা কনজুগেটেড সিস্টেম থেকে নিয়ে ফেলা। তো সে ইলেকট্রনটাকে নিয়ে ফেলবে, কিভাবে নিবে, প্রথমত এই বন্ড থেকে সে এই দিকে ইলেকট্রনটা টানবে, আর টানলে তো ওর হাত 5টা হয়ে যাবে, তো ওর একটা হাত খালি করা লাগবে, একটা হাত ওকে দিয়ে ফেলবে। ওকে, তারপর কি কাহিনী হবে, তারপর যে কাজটা হবে সেটা হলো আমার এই বন্ডটা এখানে চলে গিয়েছে, সো এটা ডাবল বন্ড হয়ে গিয়েছে, এটা এন প্লাস, এটা ডাবল বন্ড ও মাইনাস, তারপর এখান থেকে একটা চলে গেল, তাহলে ও বন্ডটা এখানে চলে যায়, একটা ও নেগেটিভ হয়ে যাবে, আর এখানে ডাবল বন্ডটা চলে আসবে, এখানে বন্ড যেরকম আছে এরকম থাকবে। তাহলে এখান থেকে বন্ড চলে যাওয়াতে এই কার্বনে একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে, ওই প্লাস চার্জকে নিউট্রালাইজ করতে আমার পাশ থেকে বন্ড এই পাশে শিফট করবে, পাশ থেকে আমার বন্ড এই পাশে এইভাবে না দিয়ে আমি একটু ভেতরে দিই, তাহলে বুঝতে ইজি হবে, আমার বন্ডটা এখানে শিফট করবে, তাই না? তো বন্ডটা এখানে শিফট করলো, তো বন্ডটা যদি আমার এখানে শিফট করে আমার প্লাস চার্জটা কিন্তু ওই কার্বনে চলে যাবে, কারণ এই কার্বন থেকে বন্ড চলে গেছে, তখন প্লাসটা এই কার্বনের মধ্যে চলে আসবে, আর এটা হয়ে যাবে ডাবল বন্ড, এটা এন, এটা প্লাস, এটা ডাবল বন্ড ও মাইনাস, এটা ও মাইনাস, তারপর কি হবে, এখানে প্লাস চার্জ, তো ওইটা নিউট্রালাইজ করতে আমার ওই পাশ থেকে বন্ডটা এখানে শিফট করবে, তো আমার জায়গা নেই, আমি নিচে এভাবে ডাবল এরো দিয়ে লিখবো, তারপর এটা এখানে থাকলো, এটা এখানে আমার চলে আসলো, তাহলে এটা এই জায়গাতে এখন চলে আসছে, আর প্লাস চার্জটা আমার এখন ওই কার্বন থেকে এই কার্বনে চলে যাবে প্লাস চার্জটা, আর এখানে ডাবল বন্ড চলে আসবে, এটা এন প্লাস ডাবল বন্ড ও মাইনাস, এটা ও মাইনাস, তো লাস্ট স্টেপে কি হবে, লাস্ট স্টেপে এই বন্ডটা এখানে চলে আসবে, আর ওই নেগেটিভটা আবার আগের জায়গায় ব্যাক করে ফেলবে বন্ড হিসেবে। তো এটা আমি এই পাশে লিখে ফেলি, চলে আসলো এটা, তাহলে এটা এখন হাত একটা হাত হয়ে গেল, এটা এন হয়ে গেল, এটা ডাবল বন্ড ও হয়ে গেল, এটা প্লাস, এটা মাইনাস, আর এটা ডাবল বন্ড ও হয়ে গেল, তো আগের স্ট্রাকচারটা আবার ফিরে আসলো। এই যে, তো আমার প্রসেসটা ঠিক আছে কিনা আমি কেমনে বুঝবো, আমি ফার্স্ট আর লাস্ট স্টেপ বাদ দিয়ে চেক করবো, এই যে আমার রিংয়ের মধ্যে অলওয়েজ দুইটা ডাবল বন্ড আছে, তার মানে আমার স্টেপ কারেক্ট, আর আমি এটা 5টা স্টেপে করতে পারছি, তার মানে আমার প্রসেসটা পুরোটাই কারেক্ট। তো এটা আমাদের 2 নম্বর রেজোনেন্স, আর আরও দুইটা বাকি, দুইটাও লিখে ফেলি। আর 3 নম্বরটা হচ্ছে কি আমাদের ইয়ে নিয়ে, 3 নম্বরটা বেসিক্যালি হচ্ছে আমাদের NH2 বা অ্যানিলিন নিয়ে, তো ওইটা আমি লিখে ফেলি। তো 3 নম্বরটা কিরকম, অ্যানিলিন, তো অ্যানিলিন আমরা জানি উপরে বেনজিনের উপরে একটা NH2 গ্রুপ থাকে, এটাই অ্যানিলিন বলে, তো এখানে আমি NH2 দিয়ে ফেললাম, আর এন এর মধ্যে আমরা জানি একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল, সো যেহেতু এখানে ডাবল অথবা ট্রিপল বন্ড নেই, তাহলে কনফার্ম সে ইলেকট্রনটাকে বেনজিনের ভেতর দিবে, তাহলে ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে নেক্সট কার্বন, তো সেম। আচ্ছা, একটা জিনিস এখানে, এটা নাইট্রোবেনজিনটা কেন রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, কারণ হচ্ছে, বা সে কেন মেটা ডিরেক্টিং গ্রুপ, তাকে কিন্তু আমরা এইগুলাকে কিন্তু আমরা মেটা ডিরেক্টিং গ্রুপ বলি, মেটা ডিরেক্টিং গ্রুপ বলি, কেন বলি, কারণ এই যে সে কিন্তু শুধু মেটাতে আমার ইলেকট্রনটাকে আনে, সে কিন্তু আমার অর্থপেরা যে গ্রুপ ছিল, অর্থ, এটা তো এই পজিশনগুলো অর্থপেরা, এই যে এটা, এটা এবং এটা, এই দুইটা তো অর্থ আর এটা তো প্যারা, এই যে অর্থ এবং প্যারা পজিশনগুলোকে সে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে ফেলছে, প্লাস করা মানে কি ডিঅ্যাক্টিভেট করা, এজ এ রেজাল্ট আমার ইলেকট্রোফাইল কিন্তু এখানে এসে অ্যাটাক করবে না, ইলেকট্রোফাইল কিন্তু এখানে আসতে চাবে না, ইলেকট্রোফাইল তো আর প্লাসে আসে না, সে তো আসে মাইনাসে, তাই না? তো এজ এ রেজাল্ট এই পজিশনগুলোকে সে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে ফেলছে, কাউকে এখানে কিন্তু আসতে দিচ্ছে না, তাহলে ইলেকট্রোফাইল বাধ্য হয়ে ওই মেটাতে যাবে, তাই না? ওই মেটাতে গিয়ে যুক্ত হবে, সে বাধ্য হয়ে এই মেটা মেটা পজিশনে গিয়ে যুক্ত হবে, কারণ এই জায়গাগুলোকে তো সে ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে, এজন্য ওকে বলা হয় মেটা ডিরেক্টিং গ্রুপ। আর এটার জন্যই বেনজিনের অ্যাক্টিভিটিটা কমে যায়, কারণ আমার ইলেকট্রোফাইলগুলো অর্থোপেরাতে এসে এটা করতে পারে না, তাই বেনজিনের পুরো অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, এজন্য তাকে বলা হয় বেনজিন ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, অর্থোপেরা যেগুলো আছে, মেটা ডিরেক্টিং গ্রুপ যেগুলো আছে। ওকে, তাহলে আবার এখানে আমরা আসলাম ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে নেক্সট কার্বন, তো এখানে আমরা অবশ্যই ডাবল এরো দিব, এজ এ রেজাল্ট এখানে আমার নেগেটিভ চার্জ চলে আসলো, আর এটা হয়ে গেল ডাবল বন্ড, NH2 এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েটেড হবে, তারপর ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে আমার নেক্সট কার্বন,
তারপর সেম কাহিনী, ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে আমার নেক্সট কার্বন। সেম কাহিনী এখানে হবে, ইলেকট্রন থেকে আমার বন্ড, তারপরে বন্ড থেকে নেক্সট কার্বন যাবে, সো এখানে তো কোনো কার্বন নাই, সো ওই এন এর উপরই আলটিমেটলি চলে যাবে। ডাবল বন্ড চলে আসলো, এখান থেকে একটা এন বন্ড চলে যাবে NH2, আবার আলটিমেটলি আমাদের লোন পেয়ারটা এখানে চলে যাবে। সেম প্রসেসটা ঠিক আছে কিনা, আমার 5টা স্টেপে আছে, তার মানে আমার প্রসেসটা কারেক্ট। আর আমার ফার্স্ট আর লাস্ট স্টেপ বাদে প্রত্যেকটাতেই যে দুইটা করে বন্ড আছে, দুইটা করে ডাবল বন্ড আছে, তার মানে আমার প্রসেসটা কারেক্ট। তো এটা আমাদের 3 নাম্বারটা ছিল। আর লাস্টেরটাও লিখে ফেলি, লাস্টেরটা হচ্ছে কি আমাদের এই টলুইন নিয়ে, বা উপরে আমার CH3 থাকবে। তো এটা এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে আমার সিম্পল প্রসেসটা হচ্ছে আমি জাস্ট একটু ভেঙে লিখবো এটাকে। CH3 কে আমি একটু জাস্ট সুন্দর করে ভেঙে লিখবো, সেটা হলো CH2, এরকম এইরকম লিখবো, তাহলে এরকম লিখলে সুবিধা হয়। তো যেহেতু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এই বুঝতে পারছি সে রিং অ্যাক্টিভেটিং, তাহলে ইলেকট্রনটাকে সে বেনজিনে দিবে, তো এই বন্ডটাকে সে এখানে দিয়ে ফেলবে, এবং এখান থেকে এই প্রসেসটা হবে ইলেকট্রন, মানে এটাকে আমরা একটা ইলেকট্রন চিন্তা করবো, এই সেই ক্ষেত্রে ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে কার্বন, এটাই আর কিছু না। তো কি হবে আলটিমেটলি, এখানে ডাবল বন্ড চলে আসবে, একটা একটা ডাবল বন্ড চলে আসলে এটা কি হবে CH2, এটা হয়ে যাবে H প্লাস, কারণ H প্লাস হয়ে যাবে, ইলেকট্রন তো চলে গেছে, বন্ড তো ভেঙে গেছে, ভাঙলে এটা H প্লাস হয়ে যাবে, ভেরি সিম্পল কনসেপ্ট। আর এটা এখান থেকে বন্ডটা এখানে চলে আসলে এটা নেগেটিভ, এটা বন্ড এখানে এটা, তবে ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে নেক্সট কার্বন। তাহলে ইলেকট্রনটা এখন এখানে চলে আসলো বন্ড আকারে, এটা এখানে নেগেটিভ চার্জ চলে আসলো এখানে এটা, তারপর এটা ডাবল বন্ড CH2 H প্লাস, তারপর ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে নেক্সট কার্বন। ফাইনালি ইলেকট্রন থেকে বন্ড, বন্ড থেকে নেক্সট কার্বন। আলটিমেটলি যখন আমার ইলেকট্রনটা এখানে চলে যাবে, এটা হয়ে যাবে CH3। তো এই ছিল মোটামুটি আমাদের এটা সৃষ্টি কিভাবে, কারণ এই যে বন্ডটার পরে লাস্টে এই দুইটা মাঝখানে চলে আসবে, এই যে এইটার মাঝখানে চলে আসে, তাহলে বন্ড বন্ড হিসেবে চলে আসবে, বন্ড হিসেবে চলে আসা মানেই তো ইভেন্টুয়ালি সৃষ্টি হওয়া, এটাই। তো এটাই ছিল আমাদের বেসিক্যালি এই রেজোনেন্সের পার্টটা। তো আমরা ভালো করেই খেয়াল করতে পারলাম যে যতগুলোই অর্থপেরা ছিল, অর্থপেরার মধ্যে মানে যতগুলোই সিঙ্গেল বন্ডে ছিল ওরা হচ্ছে রিং অ্যাক্টিভেটিং। আর ওরা অর্থপেরা কেন বলতাম ওদেরকে, কারণ প্রত্যেকটাই ওরা অর্থ আর প্যারা পজিশন আমি ইলেকট্রন ডেন্সিটি বাড়ায় দিত, এই যে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বাড়াই দিত, সুতরাং এখানে ইলেকট্রোফাইল অ্যাটাক করতে পারতো এসে ইজিলি, তাই এদেরকে অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ বলা হতো, কারণ তারা ইলেকট্রোফাইলকে অর্থ প্যারার দিকে ডিরেক্ট করছে। তো সবগুলো ক্ষেত্রে আমরা দেখলাম, প্রথমে আমরা ফেনল দিয়ে দেখলাম, তারপর আমরা অ্যানিলিন দিয়ে দেখলাম, তারপর লাস্টে আমরা টলুইন দিয়ে দেখলাম, সবগুলো ক্ষেত্রেই সেম কাহিনী হচ্ছে। তো এটা অলওয়েজ আমরা দুইটা জিনিস জাস্ট মাথায় রাখবো, যে আমি শুরুতেই বলেছিলাম যে 5টা স্টেপে করতে হবে, এবং অবশ্যই দুইটা ডাবল বন্ড দেখতে হবে প্রথম আর লাস্টের স্টেপ বাদে। আমাদের যে মাঝখানের স্টেপগুলো এখানে অলওয়েজ আমার দুইটা করে ডাবল বন্ড থাকবে মাস্ট, আর পুরো প্রসেসটা 5টা স্টেপে হবে। এই দুইটা প্রসেস কারেক্ট থাকলে মোটামুটি আমি শিওর যে আমার রেজোনেন্স লেখাটা কারেক্ট। আর যেগুলো অর্থোপেরা ডিরেক্টিং গ্রুপ, এগুলোর ক্ষেত্রে এই প্রসেসটা, এই ট্রিকটা অনেক কাজে দেয় আসলে, এটা আমাদের অনেক ইজিলি লিখতে হেল্প করে। তো মোটামুটি এই ছিল আমাদের বেনজিনের রেজোনেন্স নিয়ে। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।